বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী, সবাইকে শাবান মাসের শুভেচ্ছা। আমরা আজকে রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ে কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা আমাদের পরীক্ষার সময় বিভিন্নভাবে আসে। যেহেতু তৃতীয় অধ্যায়ে গাণিতিক টার্ম আছে, এখান থেকে প্রশ্ন আসলেই গ ক খ খ অথবা গ অথবা ক্ষয় অবশ্যই গাণিতিক টার্ম থাকবে। তো এই গাণিতিক টার্ম যেহেতু থাকবে, সেহেতু গাণিতিক টার্ম আমাদের সমস্যা সমাধান করতে হবে। তো আমরা প্রাথমিকভাবে একটু আসি, সেটি হচ্ছে যে কোনো ঘনমাত্রা সাধারণত মোলার দ্রবণ কাকে বলে। আমরা জানি যে মোলার দ্রবণ হচ্ছে নির্দিষ্ট টেম্পারেচারে বা তাপমাত্রায় কনস্ট্যান্ট টেম্পারেচারে 1 মোল পরিমাণ কোনো বস্তু যদি 1000 মিলিলিটার বা 1 লিটারে দ্রবীভূত থাকে, তাহলে সেই দ্রবণকে আমরা সাধারণত মোলার দ্রবণ বলে থাকি বা 1 মোল দ্রবণ বলে থাকি। 1 মোল দ্রবণের সাথে আমরা সেমি মোলারের কথা যদি আসি, তাহলে সেমি বলতে 0.5 অর্ধেক, সেমি বলতে অর্ধেক, তাহলে হাফ মোল পরিমাণ যদি কোনো পদার্থ কোনো যৌগ যদি 1 লিটারে নির্দিষ্ট টেম্পারেচারে দ্রবীভূত থাকে, তাহলে সেই দ্রবণকে আমরা সঙ্গে সেমি মোলার বলে থাকি। যদি আমরা ডেসিতে আসি, ডেসি মোলার বলতে 1/10 বা 0.1 মোল পরিমাণ যদি কোনো দ্রব্য, কোনো যৌগ, কোনো বস্তু, পদার্থ যদি 1000 মিলিলিটার বা 1 লিটারে নির্দিষ্ট টেম্পারেচারে দ্রবীভূত থাকে, তাহলে সাধারণত আমরা সেটাকে ডেসিমোলার বলে থাকি। আর সেমটি হচ্ছে 1/100 অর্থাৎ 0.01 মোল পরিমাণ কোনো পদার্থ যদি 1000 মিলিলিটার বা 1 লিটারে দ্রবীভূত থাকে, তাহলে আমরা নির্দিষ্ট টেম্পারেচারে, তাহলে সেটাকে আমরা সেন্টিমোলার বলে থাকি। এখন এই যে মোলার ঘনমাত্রা বের করতে বলে আমাদের যেটা আছে, সেটা যেমন বের করানো দরকার হয়, দ্বিতীয়ত তার একক আমরা পিএম বা পিবি এককে, পিবিবি এককেও আমাদের অনেক সময় নির্ণয় করতে হয়। তো আমরা সেখান থেকে আসি, শুরু থেকে আসি যে কীভাবে করবো। সাধারণত যদি এরকম থাকে যে 5% এরকম থাকে যে 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ppm এককে প্রকাশ করে। এখন যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা 5% দেওয়া আছে, এটাকে আমাদের আগে ঘনমাত্রা নিয়ে আসতে হবে, ঘনমাত্রা বের করতে। তারপরে সেটা আমরা বা মোল পার লিটার এককে বের করার পরে সেটা আমরা ppm এককে যাব। ppm একক বলতে আমরা যেটা বুঝি যে মিলিগ্রাম পার লিটার, পার্টস পার মিলিয়ন বা মিলিগ্রাম পার লিটারে যদি আমরা যেতে পারি, তাহলে আমরা ppm এককটা পাবো। এখন যদি এরকম পার্সেন্টেজ দেওয়া থাকে এবং সেক্ষেত্রে আমরা যদি ঘনমাত্রা বের করতে চাই, আমরা একটা সহজ সূত্র জানি। S ইকুয়াল 100 ডিভাইডেড বাই mv। এখানে এসটা হচ্ছে ঘনমাত্রা, আমরা যেটা বের করতে চাচ্ছি এই ঘনমাত্রা, ডাব্লিউটা হচ্ছে ভর, ওয়েট যেটাকে আমরা বলি, আর বড় হাতে এম যেটা দিয়েছি, এমটা হচ্ছে ওই যৌগের বা ওই যৌগের হচ্ছে পারমাণবিক আণবিক ভর, আণবিক ভর, ওই যৌগের আণবিক ভরটাকে আমরা এম বলছি, আর ভিটা হচ্ছে ভলিউম মানে আয়তন। এখন যেহেতু 5% দেওয়া আছে, এটা বিভিন্নভাবে করা যায়। আমরা সহজভাবে করতে পারি, সেটা হচ্ছে যে 5% মানে 100 মিলিলিটারে 5 মিলিলিটার 5 গ্রাম, যেহেতু এখানে W/V বা V/W এরকম কিছু দেওয়া নাই, তা আমরা গ্রাম হিসেবে ধরে নিতে পারি যে 100 মিলিলিটার কোনো দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। তো এটা আমরা ওইভাবে হিসাব না করে, একক ঐকিক নিয়মে না করে, এটা আমরা সহজে ডব্লের মান যদি আমরা 5 গ্রাম লিখি, 5 লিখি, আর ভি এর মান যদি 100 লিখি, তাহলে কিন্তু আমার ঘনমাত্রা সঠিকভাবে এসে যাবে, সমস্যা নাই। তাহলে 5% যদি 10% থাকতে পারে, 5% 7% 8%, যে পার্সেন্টেজ থাকবে না কেন, পার্সেন্টেজ যেটা থাকবে সেটাকে আমরা ডব্লিউ ধরবো, আর ওই পার্সেন্টের কারণে যে 100 আছে, ভিটা সবসময় 100 ধরবো। তাহলে কী হবে,
সম্ভবত এটা হবে ক্যালকুলেশন করলে। তাহলে আমরা এটা পাচ্ছি যে ঘনমাত্রা যেটা পেয়েছি 5% 1.25 m। আমরা ঘনমাত্রা বের করে নিলাম সহজ। আমরা দেখছি যে ডবলের জায়গায় আমাদের 5% আছে, 5 লিখছি, v এর জায়গায় আমরা 100 লিখছি। যদি এখানে 10% থাকতো তাহলে আমরা এখানে শুধু চেঞ্জ করে দিতাম 10, আর এখানে 100 100 থাকতো। তাহলে এইভাবে আমরা কিন্তু সহজে ঘনমাত্রাটা আমরা কি করতে পারি, বের করতে পারি। ঘনমাত্রাটা আমাদের বের করা আমাদের জন্য ইজি হয়। যদি এটা হয় তাহলে এটা কি হয়, এরপর ঘনমাত্রা তাহলে আমরা দেখলাম যে পার্সেন্টেজ থাকে কিভাবে বের করতে হয়, এই সূত্র দিয়ে সহজে বের করতে পারবো। তাহলে এইখানে এরপরে আমরা যদি পিপিএম এককে প্রকাশ করতে চাই, তাহলে পিপিএম বলতে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে পিপিএম মিনস পিপিএম পার্টস পার মিলিগ্রাম পার লিটার। এই পিপিএম যদি আমি মিলিগ্রাম পার লিটার এককে যেতে পারি, অর্থাৎ এইখান থেকে যদি আমি মিলিগ্রাম পার লিটার এককে যেতে পারি, তাহলে আমার ওটা পিপিএম এককে প্রকাশ হয়ে যাবে। তাহলে এইটাকে আমার কি করতে হবে, মিলিগ্রাম পার লিটারে যেতে হবে। এখন আমরা বুঝতে হবে যে বড় এম, এই যে বড় হাতের এম দিলাম, এম এর অর্থটা কি? এই এম এর অর্থটা হচ্ছে আমরা এরকম লিখতে পারি, মোল পার লিটার। অর্থাৎ বড় এম সমান আমরা মোল পার লিটার এই কথাটা লিখতে পারি। অর্থাৎ এটার মানে এটা, বড় এম সমান মোল পার লিটার এই কথা আমরা লিখতে পারি। এখন মোলটাকে যদি আমার দেখা যাচ্ছে এখানে পিপিএম মিলিগ্রাম পার লিটার, এখানে আমি পেয়ে গেছি মোল পার লিটার। ডান সাইডে আমার যে লিটার আছে পার লিটার, ওটা কিন্তু ঠিক আছে। আমাদের সেন্সটা করতে হবে মোলটাকে মিলিগ্রামে নিয়ে যেতে হবে। মোলটাকে কি করতে হবে, মিলিগ্রামে নিয়ে যেতে হবে। কি করে নিয়ে যাব, মোলটাকে আমার প্রথমে কি করতে হবে, গ্রামে প্রকাশ করতে হবে। আমি আণবিক ভর দিয়ে যখনই তাকে গুণ করে দিলাম মোলটাকে, তাহলে সেটা কি হয়ে গেল, গ্রাম হয়ে গেল, গ্রাম পার লিটার হয়ে গেল। গ্রাম পার লিটারকে মিলিগ্রাম করতে গেলে কি করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। আমার কিন্তু মিলিগ্রাম পার লিটার এসে গেল। তাহলে আমি প্রথমে যে ঘনমাত্রা যেটা ছিল এম এককে ছিল, সেটা এম না লিখে আমি লিখলাম কি, মোল পার লিটার। মোল পার লিটারকে, মোলটাকে আমি গ্রামে প্রকাশ করলাম আণবিক ভর দিয়ে গুণ করে। যে কোনো যৌগ যাই হোক না তার আণবিক ভর দিয়ে গুণ করলেই কি হয়ে যাবে, গ্রাম হয়ে যাবে। গ্রামটাকে আবার 1000 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, মিলিগ্রাম হয়ে যাবে। মিলিগ্রাম পার লিটার যা হবে এটাই মূলত। যদি পিবিপি পিপিবি যদি আমরা করতে চাই, পার্টস পার বিলিয়ন, পিপিবি এই একটা যদি যেতে চাই, একে আরও 1000 দিয়ে গুণ করতে হবে। একে আরও 1000 দিয়ে গুণ করলে পিপিবি এককটা আমরা পেয়ে যাবো। তাহলে আমরা সহজেই যে কোনো ঘনমাত্রাকে আমরা কি করতে পারলাম, পিপিএম এককে প্রকাশ করতে পারলাম। খুব ইজি একটা জিনিস, এটা আসে প্রায় 3 মার্কের প্রশ্ন হিসেবে আসে বা এটা আসে, এবং এই তো ইজি একটা জিনিস যেটা আমরা সহজেই কি করতে পারি, অ্যান্সার করতে পারি। অনেক সময় দেখা যায় যে এই পার্সেন্টেজ না থেকে অন্যভাবে কিন্তু আমার ঘনমাত্রা বের করা লাগে। তখন আমাদের যে খেয়াল করতে হবে, যদি একই যৌগ থাকে তাহলে V1 এই সূত্রে সাধারণত আমরা কি করতে পারি, ঘনমাত্রা বের করতে পারি। যদি একই যৌগ, তাহলে সালফিক অ্যাসিড থাকতে পারে, এখানে কিন্তু অন্য কেউ থাকবে না। অন্য কেউ থাকবে না মানে সালফিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড মিল থাকবে না, বা কোনো রাসায়নিক বিক্রিয়া যখন হবে না, তখন আমরা V1 S1 V2 S2 এটা দিতে পারি। আর যদি ভিন্ন কেউ থাকে, যেমন সালফিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করলে তার ঘনমাত্রা কত হবে, যদি এরকম থাকে, যেমন
সালফিক অ্যাসিড 10 গ্রাম সালফিক অ্যাসিডকে যদি আমরা 100 মিলিলিটার পানিতে মিশ্রিত অবস্থায় আছে 10 গ্রাম সালফিক অ্যাসিড 100 গ্রাম পানিতে মিশ্রিত অবস্থায় আছে মিশ্রণে যদি আরো 100 মিলিলিটার পানি যোগ করা হয় তাহলে যে মিশ্রণটা তৈরি হবে তার ঘনমাত্রা আমরা কি করতে হবে ppm এককে প্রকাশ করতে হবে। এই ppm এককে প্রকাশ করতে এখানে আমাদের একটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে শুধুমাত্র সালফিক অ্যাসিড আছে এর ছাড়া অন্য কিছু নাই। যদি এরকম থাকে তাহলে আমাদের তখন সূত্র হবে S equal mv। এখান থেকে আমরা বের করতে পারবো আয়তন তখন কিন্তু যোগ হয়ে যাবে, আয়তন হবে 200 100 প্লাস 100 200 মিলিলিটার হয়ে যাবে। যদি এরকম না থাকে এরকম থাকে যে 0.1 m সালফিক অ্যাসিডকে 100 মিলিলিটার পানিতে দ্রবীভূত করা হলো আরো যোগ করা হলো 100 মিলিলিটার, তখন আমার যে সূত্রটা হবে সেটি হচ্ছে V1S1 equal V2S V1S1 equal V2S2। এই সূত্র দিয়ে আমি সহজেই দ্বিতীয় যে ঘনমাত্রা আছে S2 এর মান বের করতে পারবো এবং S2 এর মান বের করে ওইটাই আমরা যাব যেটা মানটা বাইরে হবে তার একক হবে বড় হাতের m, বড় হাতের m থেকে আমি যাব মোল পার লিটার, মোল পার লিটার থেকে গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার থেকে মিলিগ্রাম পার লিটার, এভাবে আমরা ppm এককে পেয়ে যাব। তাহলে আমরা দেখছি যে যদি একটা যৌগ থাকে তাহলে সেটা সালফিক অ্যাসিড থাকতে পারে HCl থাকতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারে যেটাই থাকুক না কেন তখন আমার যে সূত্রটা হবে সেটি হচ্ছে V1S1 equal V2S2। কিন্তু যদি এরকম হয় যে এমন হয় যে এখানে সালফিক অ্যাসিডও আছে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, যদি দুইটা যদি থাকে তাহলে অবশ্যই আমাদের বিক্রিয়া মাস্ট করতে হবে, বিক্রিয়া করতে হবে এবং অ্যাসিডের এবং ক্ষারের যে মোল সংখ্যা আসবে সেই মোল সংখ্যা অবশ্যই V1S1 equal V2S2 সূত্রের আগে বসাতে হবে, তা না হলে ঘনমাত্রা কোনোভাবেই বাইর হবে না। তাহলে আমরা বলছিলাম যদি একটা যৌগ থাকে তাহলে আমি সহজে এই সূত্র ব্যবহার করতে পারি, কিন্তু যদি দুইটা যৌগ থাকে অবশ্যই আমাকে বিক্রিয়া করতে হবে। বিক্রিয়া করার পরে যেমন আমরা যদি এটা করি তাহলে হয় এখানে যে জিনিসটা দেখা যায় যে সালফিক অ্যাসিড আর আগে 1 আছে 1 মোল আর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত 2 মোল, তাহলে A এবং B এই A সমান আসবে 1 B সমান আসবে 2। এই যে মোল সংখ্যা যেটা আসবে এই মোল সংখ্যার সাথে সাথে আমি যেটা ধরবো, সাপোজ যদি আমি অ্যাসিডের আয়তন V1 ধরি এবং ঘনমাত্রা যদি S1 ধরি, তাহলে ক্ষারের আয়তন যদি আমরা V2 ধরি ঘনমাত্রা যদি S2 ধরি তাহলে অবশ্যই উল্টে যে গুণ হবে অর্থাৎ B আর এইখানে গুণ A হবে, অর্থাৎ আমরা ক্ষারের আয়তনের ঘনমাত্রার সাথে অ্যাসিডের মোল সংখ্যা গুণ হবে আর অ্যাসিডের আয়তন ঘনমাত্রার সাথে ক্ষারের মোল সংখ্যা গুণ হবে। এভাবেই আমরা ঘনমাত্রা বের করে সহজেই ঘনমাত্রা যখনই বাইর করব তখন আমরা পাবো মোল পার লিটার, মোল পার লিটারটাকে আমরা তার আণবিক ভর দিয়ে গুণ করে গ্রাম পার লিটার পাবো, গ্রামটাকে 1000 দিয়ে গুণ করে মিলিগ্রাম পার লিটার পাবো। এভাবেই সাধারণত আমরা ppm এককে যেতে পারবো। তো এ ধরনের সমস্যা আমাদের সাধারণত আসে, এ ধরনের সমস্যা আমাদের সমাধান করতে হয়। এছাড়া তৃতীয় যে আমরা থার্ড চ্যাপ্টারে আরও যে অঙ্কগুলো দেখতে পাই সেটি হচ্ছে যে সাপোজ এরকম যদি একটি সমস্যা থাকে
যদি এই ধরনের সমস্যা এরকম উদ্দীপক হিসেবে থাকে এবং যদি বলা হয় যে বি পাত্রে, প্রশ্ন যদি এরকম আসে যে বি পাত্রে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে এবং এ ও বি দ্রবণের মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে, এ ধরনের প্রশ্ন আসতে পারে। বি দ্রবণে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে এটি আমরা সহজেই বের করতে পারি যে বি দ্রবণে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। তার জন্য আমরা যে কাজটা করি সেটি হচ্ছে W সমান M গুণ V গুণ S ডিভাইডেড বাই 1000। এই সূত্র দিয়ে আমরা সহজেই বি পাত্রের দ্রবণে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে সেটি আমরা পেয়ে যাব, কারণ এখানে আমাদের যে অজানা যে জিনিসগুলো ছিল M V S এগুলো আমাদের দেওয়া আছে, জানা আছে। V এখানে দেওয়া আছে 18.4 মিলিলিটার, ঘনমাত্রা S দেওয়া আছে 0.2 এবং M তো আমরা জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40। সুতরাং এখানে যদি আমরা সহজে বসিয়ে দিতে পারি 40 সহজে এখানে আমরা কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে সেটি আমরা পেয়ে যাব। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু দ্রবীভূত আছে এটা আমরা সহজে পেলাম। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে বি পাত্রের দ্রবণে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে সেটি বের করা। আমরা এই সূত্রের সাহায্যে সহজেই সেটি বের করতে পারব। এরপরে যেটা আছে যে এ ও বি এর পাত্র যদি আমরা মিশ্রিত করি, দ্রবণকে যদি মিশ্রিত করি তাহলে মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে। আর প্রকৃতি কিরূপ হবে, প্রকৃতি বলতে আমরা কি বুঝি? প্রকৃতি বলতে আমরা বুঝবো যে মিশ্রিত হওয়ার পর যত অ্যাসিড এবং বেস অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার যখন বিক্রিয়া করে তখন আমরা সাধারণত লবণ আর পানি তৈরি হয় এবং এটা একটি প্রশমন বিক্রিয়া সংঘটিত হয়। প্রশমন বিক্রিয়া সংঘটিত হওয়ার পরে যার যতটুকু দরকার ততটুকু নেওয়ার পরে যদি কোনোটা অতিরিক্ত থাকে তাহলে সেই দ্রবণটি সেই প্রকৃতির হয়, অর্থাৎ হয় অম্লীয় হবে না হয় ক্ষারীয় হবে। তো সেটা আমাদের দেখতে হবে যে কে কতটুকু নিয়ে বিক্রিয়া করছে, কতটুকু নিয়ে বিক্রিয়া করার পরে কে কতটুকু আছে। যেটা থাকবে সেটার উপরে নির্ভর করে বেস করে আমাদের বলতে হবে যে এই দ্রবণটি কি প্রকৃতির, সেটা অ্যাসিডীয় না ক্ষারীয়। তো এটা করার জন্য আমাদের অবশ্যই রাসায়নিক বিক্রিয়া যেতে হবে। দেখলাম যে অক্সালিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলো, সোডিয়াম অক্সাইড প্লাস পানি অর্থাৎ লবণ এবং পানি তৈরি হলো। তো এখানে 1 মোল অক্সালিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করে। এই কথার অর্থ হচ্ছে যে 1 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে 2 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে তার আগে আমার যে কাজটা করতে হবে সেটি হচ্ছে, যেহেতু এখানে ঘনমাত্রা ভিন্ন ভিন্ন আছে, একটা আছে 0.158 আরেকটি আছে 0.2, সুতরাং এই যে ঘনমাত্রা ভিন্ন ভিন্ন থাকার কারণে এই দ্রবণটাকে আমার একই ঘনমাত্রায় নিয়ে আসতে হবে। একই ঘনমাত্রায় নিয়ে আসার সূত্রটা কি, একই ঘনমাত্রায় নিয়ে আসার পদ্ধতিটা কি? একই ঘনমাত্রায় নিয়ে আসার পদ্ধতিটা হচ্ছে যে ঘনমাত্রা যেটা থাকবে তার সঙ্গে আয়তনটি গুণ করে দিলেই তখন কি হয়, 1 মোল ঘনমাত্রার ওই অত আয়তনের দ্রবণ তৈরি হয়। অর্থাৎ S1 = V1। আমরা আগেই বলেছি যে একই যৌগকে যদি আমরা ঘনমাত্রা বের করতে চাই তাহলে আমরা যেটা করব সেটি হচ্ছে S1 V1 = S2 V2, এই সূত্র দিয়ে। যদি আমি এটা করতে চাই তাহলে আমরা ধরলাম যে V1 = 10, S1 = 0.185, V2 সমান আমরা বের করতে চাচ্ছি S2 সমান 1। তাহলে V2 সমান হচ্ছে V1 S1 ডিভাইডেড বাই S2, অর্থাৎ এই দুটো গুণ করার ফলে যে গুণফলটি আমরা পাবো তত আয়তনের 1 মোল ঘনমাত্রা একটি দ্রবণ পাবো। আবার অনুরূপভাবে যদি আমরা এটা করতে চাই তাহলে সেটাই হবে যে আমরা যদি ওইটাকে গুণ করতে চাই, গুণ করে দিই। আমরা ফাইনালি যেটা করি, আমরা সহজ পদ্ধতিতে যেটা করি সেটা হচ্ছে এইভাবে লিখি,
সাধারণত আমরা করে এইভাবে লিখি যে যত ঘনমাত্রা আয়তন থাকে এবং তার ঘনমাত্রা যেটা থাকে সে আয়তন এবং ঘনমাত্রাকে সাধারণত আমরা গুণ করার পরে গুণফলটায় কত মিলিলিটার অনেক হয় মূলত আগে যেটা দেখছি সেটা হচ্ছে ওই V1S1 = V2S2 ওই সূত্রের সাহায্যে মূলত এটি হয় আমরা এভাবে লিখি। এরপরে যখন এই ঘনমাত্রা সেম হয়ে যাবে, একই হয়ে যাবে, দুইটা জোড়ের যখন ঘনমাত্রা সেম হয়ে যাবে, একই হয়ে যাবে, তখন আমরা এই দিকটা দিয়ে সহজে তখন আমরা ওই যে আয়তনটা ছিল সেই আয়তন দিয়ে আমরা কাজ করতে পারবো। এখানে আমরা লিখতে পারবো যে এই দিকটা দিয়ে দেখছি যে 1 মিলিলিটার অক্সালিক অ্যাসিড কি করছে 2 মিলিলিটার বা 2 মোল, এখানে কিন্তু 1 মোল অক্সালিক অ্যাসিড 2 মোল সোডিয়াম অ্যাসিড বিক্রিয়া করছে, অর্থাৎ আমরা এরকম লিখতে পারি যে 1 মিলিলিটার অক্সালিক অ্যাসিড 2 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করতে পারে। তা এখানে যেটা পরিমাণ ছোট হবে সেটা আগের দিকে বেটার হয়। তাহলে আমরা যদি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ যদি কম হয়ে যায়, আয়তন যদি কম হয়, তাহলে ওটা আগে দেখবো যে 2 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মিলিলিটার অক্সালিকের সাথে বিক্রিয়া করতে পারে, অথবা যদি এটার আয়তন ছোট হয় তাহলে এটা আমরা লিখব। এভাবে লেখার পরে যেটি পরিমাণ থাকবে, যেটি পরিমাণ বেশি থাকবে সেটা আমরা যদি অক্সালিক অ্যাসিড থাকে তাহলে কতটুকু অক্সালিক অ্যাসিড লাগছে সেখান থেকে আমরা যেটা এখান থেকে পাবো তার থেকে বিয়োগ করার ফলে সেই বিয়োগ ফলটা যদি থাকে শূন্য না হয়, পজিটিভ কিছু হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাসিডটি অম্লীয় প্রকৃতি। যদি অ্যাসিড না হয়ে ক্ষার ওইভাবে থাকে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আমরা বলতে পারবো যে এটি ক্ষারীয় প্রকৃতি। তো এভাবেই আমরা সহজেই এ ধরনের ক্যালকুলেশন, এ ধরনের গাণিতিক সমস্যার সমাধান আমরা করতে পারব। তো আমরা সাধারণত এই অধ্যায়ে এই ধরনের প্রশ্ন আসে, এ ধরনের সমস্যার সমাধানগুলো আমাদের করতে হয়, এ ধরনের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। এখানে আমাদের যে জিনিসটা আছে সেটি হচ্ছে 1.18 মিলিলিটার হচ্ছে অক্সালিক অ্যাসিড, আর সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা 3.68। তাহলে দেখা যাচ্ছে এটার পরিমাণ কম, এটার পরিমাণ বেশি, তাহলে এটা আমরা আগে লিখতে হবে। লেখার পরে সাধারণত সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ বেশি থাকবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ যদি বেশি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে দ্রবণটি অবশ্যই কী হবে, ক্ষারীয় প্রকৃতির হবে। তো আমরা আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আগামীতে ইনশাল্লাহ আবারও কথা হবে। সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।